স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কাল সকালে নতুন এমপি আর বিকালে মন্ত্রিসভার শপথ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর উপাদান দেখা যায়নি, হয়েছে গ্রহণযোগ্য, মন্তব্য টিআইবির। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত। নবনির্বাচিত সংসদ সদস্যরা কাল সকালে এবং বিকেলে মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেবেন। এমপিদের শপথ জাতীয় সংসদের ভেতরে আর মন্ত্রীদের শপথ হবে দক্ষিণ প্লাজায়। মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6টি দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। এছাড়া এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন, ভারত ও পাকিস্তান সহ 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয়, বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের। কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসভবন সহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। এছাড়া নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার বাসভবন ঠিক করা হবে বলেও জানান উপদেষ্টা। 35টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন। ভাষণ শেষে তিনি কার্যালয়ে সবার সঙ্গে ফটো সেশনে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, প্রতিযোগিতামূলক হয়েছে বলে পর্যবেক্ষণ তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। পাশাপাশি নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানায় তারা। এছাড়া টিআইবির পর্যবেক্ষণে বলা হয়, নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে 125টি। রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম ও অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে কমিশনের উপর আরোপিত ক্ষমতার কার্যকর প্রয়োগ অনেক ক্ষেত্রেই সম্ভব হয়নি বলে অভিযোগ তাদের। এছাড়া 99% প্রার্থী আচরণবিধির 58টি বিষয়ের মধ্যে কোনো না কোনোটি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো উপাদান দেখা যায়নি। পর্যবেক্ষণকৃত 70টি আসনের মধ্যে 21% আসনে এক বা একাধিক জাল ভোট করার ঘটনা পরিলক্ষিত ঘটেছে। ঠিক আছে, তার অর্থ এই নয় যে এই 70টি আসনে 21% জাল ভোট পড়েছে বা জাতীয়ভাবে 21% জাল ভোট পড়েছে, সেটি কিন্তু কোনো অবস্থায় আমরা বলছি না। যে বিজনেসের প্রভাব আমরা বলছি সংসদ কার্যক্রম পরিচালনায় এবং রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায়, সেটা থেকে বাংলাদেশ মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনার জন্য কিন্তু আমরা এই ত্রয়োদশ সংসদকে ঐতিহাসিক সংসদ বলছি।
দেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার দল সদ্য সমাপ্ত নির্বাচনে 212টি আসনে জয়লাভের মধ্য দিয়ে সংসদে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কাল বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্ত্রিসভায় কারা স্থান পেতে যাচ্ছেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রায় 2 দশক পর ক্ষমতায় বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশ পরিচালনায় তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে মন্ত্রিপরিষদ। বিভিন্ন সূত্র জানাচ্ছে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য আকার হতে পারে 40 থেকে 50 সদস্যের। এর মধ্যে বেশিরভাগ মন্ত্রণালয় পেতে পারে পূর্ণমন্ত্রী। নতুন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হওয়ার দৌড়ে আলোচনায় আছেন প্রবীণ, নবীন, অভিজ্ঞ ও দক্ষ নেতারা। বিএনপির বর্ষিয়ান নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান ও নজরুল ইসলাম খানের মতো প্রবীণ নেতারা মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নাকি বঙ্গভবনের বাসিন্দা হবেন, সেটাই এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া সম্ভাব্য মন্ত্রিসভায় আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন। এছাড়া 2001 থেকে 2006 সরকারে থাকা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আনম এহসানুল হক মিলন থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়। আলোচনায় আছেন রুহুল কবির রিজভিও। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নামও আলোচনায় রয়েছে। এর বাইরে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জোটভুক্ত দলের নেতা, তরুণ নেতা, জেলা পর্যায়ের নেতা এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের মন্ত্রিসভায় যুক্ত করার বিষয়টিও আলোচনায় আছে। তরুণদের মধ্যে আলোচনায় ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নূর। থাকতে পারেন ডক্টর রেজা কিবরিয়া, মোফাজ্জেল হোসেন কায়কোবাদ, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ও শামা ওবায়েদ। টেকনোক্রেট হিসেবে দায়িত্ব পেতে পারেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও সাবেক ফুটবলার আমিনুল হক ও বিএনপি নেতা হুমায়ুন কবির। মন্ত্রীদের তালিকা অনেকাংশে বিএনপি চেয়ারম্যান অর্থাৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ঠিক করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে, সবাই ওমরা শেষে ফিরছিলেন। রোববার রাতে সৌদির আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, 1.5 বছরের শিশুকন্যা সুভা আক্তার এবং বড় মেয়ে মোহনা আক্তার। নিহত অপর ব্যক্তি তাদের গাড়ি চালক হোসেন মোহাম্মদ জিলানি। ওমরা পালন শেষে বাসায় ফেরার পথে তাদেরকে বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বড় ভাই বাহারুল আলম জানান, মিজানুর রহমান দীর্ঘদিন থেকে আবহা শহরে হোটেল ব্যবসার সাথে জড়িত। 3 ফেব্রুয়ারি মিজানুর পরিবার নিয়ে ওমরা করতে যান। এবারে KY স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের চন্দনায় সে 4 কন্যা সন্তানের জননী সালমা আক্তার নামে বাক প্রতিবন্ধী স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নুরুল হুদার বিরুদ্ধে। গতরাতে দোহাজারি জামিজুরি এলাকায় এই ঘটনা ঘটে। হত্যার পর সোমবার সকালে অভিযুক্ত স্বামী পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। রমজান শুরুর আগেই বেড়েছে সব ধরনের খাদ্যপণ্যের দাম। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন। পটুয়াখালীর খবর জানবো, সহকর্মী মোহাম্মদ ইমরান রয়েছেন আমাদের সাথে সরাসরি। ইমরান, প্রায় সব পণ্যের দামই তো বেড়েছে। কোন কোন পণ্যের দাম বেশি মাত্রায় বাড়লো, সেটি কি সরবরাহ ঘাটতির কারণে কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা জানাবেন, এবং মাঠ পর্যায়ে কোনো তদারকি দেখতে পাচ্ছেন কিনা? আমরা এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের মাঠ পর্যায়ে কোনো তদারকি দেখছি না। তবে আমরা আজ সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন বাজারে ঘুরে দেখেছি, সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু লেবুর দাম। আমরা গত সপ্তাহে যেটা দেখেছিলাম যে বড় সাইজের 1 হালি লেবু কিন্তু এই পটুয়াখালীতে 20 থেকে 30 টাকায় বিক্রি হতো,
সেই লেবু কিন্তু আমরা দেখেছি এখন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। এছাড়া সকল ধরনের পণ্যের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাছের দাম কিন্তু কেজি থেকে 30 থেকে 50 টাকা কেজি দরে বেড়েছে। বিশেষ করে ইলিশ মাছের দামও কিন্তু বেড়েছে এবং দেশি পাঙ্গাস এবং হচ্ছে তেলাপিয়া মাছের দামও বেড়েছে। এছাড়া মাংসের দামও কিন্তু অনেকটা বেড়েছে। বিশেষ করে গরুর মাংসর কেজি আমরা দেখেছি আজ কিন্তু যে গরুর মাংস গত সপ্তাহে বিক্রি হয়েছে 700 টাকা কেজি দরে, সেই গরুর মাংস কিন্তু আজ বিক্রি হয়েছে 800 টাকা কেজি দরে এবং খাসির মাংস বিক্রি হয়েছে 1100 টাকা কেজি দরে, সেই খাসির মাংস কিন্তু আজ বিক্রি হয়েছে 1200 টাকা কেজি দরে। এছাড়া পোল্ট্রি মুরগির দামও কিন্তু বেড়েছে 160 টাকা। 160 টাকা পোল্ট্রি মুরগি গত সপ্তাহে 160 টাকা বিক্রি হতো, সেই মুরগি কিন্তু আজ আমরা দেখেছি 180 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া এবং সোনালী মুরগি কিন্তু 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহের চেয়ে 20 টাকা বেড়েছে। এছাড়া চালের দামও কিন্তু 3 থেকে 5 টাকা কেজিতে বেড়েছে। আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে চাহিদার তুলনায় তারা পাইকারি মাল কিনতে পারছেন না, মাল পেলেও দাম বেশি দামে কিনতে হচ্ছে, এই কারণে তাদের কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর আমরা যে সকল ক্রেতারা বাজারে এসেছে তাদের চোখে মুখে কিন্তু এক ধরনের হতাশা লক্ষ্য করেছি, তারা কিন্তু আমাদেরকে খুব প্রকাশ করেছেন। আমরা দাম বৃদ্ধির বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে যদি কেউ মজুত করে তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন এবং হয়তো কাল বা পরশুর মধ্যেই তারা বাজার মনিটরিং করবেন। তো দোলা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল। ইমরান, আপনাকে ধন্যবাদ। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে বাহিনীর পক্ষ থেকে জেনারেল অফিসার কমান্ডিং ও মেজর জেনারেল আলিমুল আমিন সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেপটিক ট্যাঙ্ক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানায় রোববার রাতে মিজমিজি সাহেবপাড়ার একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করেন তারা। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভবনের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে 4 থেকে 5 দিন আগে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেপটিক ট্যাঙ্কে ফেলে যায়। এছাড়া সোনারগাঁও উপজেলার পরমেশ্বরদী গ্রামের বাড়দি তালতলা সড়কের পাশ থেকে নাইম নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাপান থেকে আমদানি করা 317টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। দুপুর 2টায় বন্দরের 9 নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। বিস্তারিত জানাচ্ছেন সুমন মণ্ডল। জাপান থেকে 317টি আমদানিকৃত রিকন্ডিশন গাড়ি নিয়ে কিন্তু এমভি ভাইকিং ড্রাইভ মার্শাল আইল্যান্ড পতাকাবাহী জাহাজটি আজ সোমবার দুপুরে মোংলা বন্দরের 9 নম্বর জেটিতে এসে ভেড়ে। আমি কথা বলেছি স্থানীয় শিপিং এজেন্টের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে দুপুরের পরেই এই জাহাজটিতে আসা গাড়িগুলো কিন্তু খালাস প্রক্রিয়া শেষ করে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে রাখা হবে এবং সকল আইনি প্রক্রিয়া শেষে এই গাড়িগুলো আমদানিকারকরা তাদের নিজ গন্তব্যে নিয়ে যাবে। সুমন মণ্ডল, দীপ্ত টিভি, মোংলা। স্প্যানিশ লা লিগায় রাত 2টায় জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। লিগ টেবিলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে ফিরতে জয়ের বিকল্প নেই কাতালানদের। কদিন আগে কোপা দেল রের সেমিফাইনালে প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর এখন ঘুরে দাঁড়ানোর মিশনে কোচ হ্যান্সি ফ্লিক শিষ্যদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মার্কাস রাশফোর্ডকে পাওয়ার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছেন বার্সা কোচ। তবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনিয়ার খেলার সম্ভাবনা জোরালো বলেই দাবি ফ্লিকের। 24 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে 58 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কাল সকালে নতুন এমপি আর বিকালে মন্ত্রিসভার শপথ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি, হয়েছে গ্রহণযোগ্য, মন্তব্য টিআইবির। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।